তো আজ আমি তোমাদের যে চ্যাপ্টারটি পড়াবো সেটি হলো মোলের ধারণা। তোমাদের সেকেন্ড ইউনিটে আছে মোলের ধারণা চ্যাপ্টারটি, সেটি আজ আমি তোমাদের পড়াবো। তো প্রথমেই একটু বলি যে পরমাণু সম্পর্কে। পরমাণু কি? আশা করি তোমরা সবাই জানো, আর যারা জানো না তাদের জন্য একটু বলি যে কোনো মৌলের সবথেকে ক্ষুদ্রতম যে কণা, যেটি কিনা স্বাধীনভাবে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তাকে তো বলা হচ্ছে পরমাণু। তো যেমন পরমাণুর উদাহরণ কি দেখতে পাচ্ছ, হাইড্রোজেন, ব্রোমিন, অক্সিজেন এখানে আমি উদাহরণের জন্য নিয়েছি। তো এইগুলিকে আমরা পরমাণু বলছি, হাইড্রোজেনের পরমাণু, ব্রোমিনের পরমাণু, অক্সিজেনের পরমাণু। তো এরপরে এসো অণু কি? এটা কোনো মৌল বা যৌগের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব আছে বা স্বাধীনভাবে থাকতে পারে, তাকে আমরা বলি অণু। যেমন হচ্ছে কি ওই পরমাণুগুলোরই যদি অণু আমরা ভাবি, তার উদাহরণ হিসেবে দেখো আমরা পাচ্ছি কি H2, Br2, O2, অর্থাৎ হাইড্রোজেনের অণু, ব্রোমিনের অণু আর অক্সিজেনের অণু। তো এরপর এসো দেখি অণুগুলি কীভাবে গঠিত হচ্ছে। দেখো হাইড্রোজেনের একটি অণু কথা যদি আমরা ভাবি, তাহলে দেখতে পাচ্ছি হাইড্রোজেন দুটি হাইড্রোজেন পরমাণুকে নিয়ে গঠিত হচ্ছে। একই রকমভাবে যদি ব্রোমিনের অণুটিকে আমরা বিচার করি, তাহলে দেখতে পাচ্ছি ব্রোমিনের অণুটিও দুটি ব্রোমিন পরমাণুকে নিয়ে গঠিত হয়েছে। অক্সিজেনের অণুটিকে যদি বিচার করি, তাহলে দেখতে পাচ্ছি দুটি অক্সিজেন পরমাণু মিলে একটি অক্সিজেনের অণু গঠিত হয়েছে, তাই তো। তো এইগুলো দেখো দুটি দুটি করে পরমাণু নিয়ে হাইড্রোজেন, ব্রোমিন বা অক্সিজেনের অণু এক্ষেত্রে গঠিত হয়েছে। এরপর এসো দেখে নিই অণু কয় প্রকার। অণুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো মৌলিক অণু, একটি অণু হলো মৌলিক অণু এবং অপরটি হলো যৌগিক অণু। তো এখন দেখি মৌলিক অণু কি। মৌলিক অণুগুলো কোনগুলো? যেমন উদাহরণ হচ্ছে H2, হাইড্রোজেন, অক্সিজেন, O2, Br2। তো এগুলোকে মৌলিক অণু কেন বলা হচ্ছে না, দেখো এগুলি কিন্তু একই ধরনের মৌল বা পরমাণু দ্বারা গঠিত। একই ধরনের পরমাণু, যেমন ধরো হাইড্রোজেনেরই পরমাণু আছে, O2-তে অক্সিজেনেরই পরমাণু আছে, আর Br2-তে Br-এরই পরমাণু আছে। আর অন্যদিকে যৌগিক অণুতে দেখো HCl, উদাহরণগুলো হচ্ছে কি HCl, H2O, NH3। এখানে দেখো একই ধরনের কিন্তু পরমাণু নিয়ে গঠিত নয় এই অণুগুলি। HCl দুটি আলাদা আলাদা পরমাণু, H2O দুটো হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, NH3-তে একটি নাইট্রোজেনের সাথে তিনটি হাইড্রোজেন যুক্ত হয়েছে। তো এরপর এসো জেনে নিই মৌলিক অণুগুলি কি, কোনগুলিকে আমরা মৌলিক অণু বলবো। তো দেখো আমি যে উদাহরণগুলি নিয়েছিলাম, হাইড্রোজেন, H2O3 অর্থাৎ ওজোন এবং P4 ফসফরাস। তো এখানে দেখো হাইড্রোজেন দুটি হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত, O3 ওজোন দেখো তিনটি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত হয়েছে, আর P4 অর্থাৎ ফসফরাস চারটি ফসফরাস পরমাণুর সমন্বয়ে P4 অণুটি অর্থাৎ ফসফরাস অণুটি গঠিত হয়েছে। ঠিক আছে। তো এরপরে দেখো, তো অন্যদিকে আবার একটি উদাহরণ নিচ্ছি, ধরো সোডিয়াম, Fe, আয়রন, আবার ধরো অ্যালুমিনিয়াম, Al। এগুলির ক্ষেত্রে এগুলিও কিন্তু অণু, আমরা বলতে পারি অণু, কিন্তু দেখো একটি করে পরমাণু নিয়ে গঠিত। এই ধাতুগুলি, এগুলো তো ধাতু, তো এই ধাতুগুলি দেখো একটি করেই পরমাণু নিয়ে গঠিত, তাই আমরা এই ধাতুগুলির ক্ষেত্রে যেটি অণু সেটিকেই পরমাণু বলতে পারি। আর দেখো এই যে আমরা পেলাম যে এই অণু এতগুলি পরমাণু দ্বারা গঠিত, এই অণু এতগুলি পরমাণু দ্বারা গঠিত, ওইটিকেই বলা হচ্ছে পারমাণবিকতা। তাহলে পারমাণবিকতা সংজ্ঞা হিসাবে বা পারমাণবিকতা কি, এটা যদি আমাদের জানতে হয়, তাহলে আমরা পারমাণবিকতা সম্পর্কে কি বলতে পারি? কোনো একটি মৌলিক অণু যতগুলি পরমাণু দিয়ে গঠিত, কোনো একটি মৌলিক অণু যতগুলি পরমাণু দ্বারা গঠিত, সেটিকে আমরা বলতে পারি পারমাণবিকতা। তো পারমাণবিকতার ভাগটা দেখে নিই, কতগুলি করে পরমাণু আছে তার উপর নির্ভর করে আমরা পারমাণবিকতাকে ভাগ করছি। দেখো এক পরমাণু, যে ধাতুগুলির কথা বললাম, সোডিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম, এদের অণু আর পরমাণু কিন্তু একই, একটি করেই পরমাণু দ্বারা গঠিত, তাই এদেরকে বলা হচ্ছে এক পরমাণুক। তারপরে দেখো দ্বিপরমাণুক,
দ্বিপরমাণুক বলতে যে অণুগুলি, মৌলিক অণুগুলি দুটি করে পরমাণু নিয়ে গঠিত, যেমন ধরো O2 অক্সিজেনের অণু, H2 হাইড্রোজেনের অণু, Cl2 অর্থাৎ ক্লোরিনের অণু। এগুলি দেখো সবগুলি দুটি করে পরমাণু দ্বারা গঠিত, তাই এইগুলিকে বলা হয় দ্বিপরমাণু। সেরকম ত্রিপরমাণু অণু কাকে বলবো? যারা তিনটি করে একই রকমের পরমাণু দ্বারা গঠিত, যেমন হচ্ছে কি O3। O3-র নাম কি? ওজন। তবে এক্ষেত্রে আমি বলে রাখি যে এক পরমাণুকের ক্ষেত্রে ধাতুগুলি হবে, অধাতুগুলি হবে এবং নিষ্ক্রিয় গ্যাসগুলিও কিন্তু হবে। নিষ্ক্রিয় গ্যাস কী কী আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন। অধাতু কী কী হবে? কার্বন, সিলিকন, বোরন, এগুলি। তো আবার ত্রিপরমাণুকের ক্ষেত্রে আসো, দেখো O3 তিনটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত ছিল, তাই এটি ত্রিপরমাণুক বলা হবে। P4 ফসফরাস কতগুলি পরমাণু দ্বারা গঠিত? 4টি, তাই এর পারমাণবিকতা কত হবে? 4। ফসফরাসের পারমাণবিকতা হবে 4। তারপরে এসো উদাহরণে দেখি সালফার S8। তার মানে সালফারের ক্ষেত্রে একটি অণু গঠিত হবে 8টি পরমাণু দ্বারা, তাই এর পারমাণবিকতা কী হবে? 8। অর্থাৎ সালফারের পারমাণবিকতা হলো 8, অর্থাৎ 8টি সালফার পরমাণু দ্বারা একটি সালফার অণু গঠিত হয়। আরও একটি উদাহরণ আসো যার পারমাণবিকতা 8 আমরা দেখে নিই, অসমিয়াম OS অসমিয়াম। এটিরও 8টি পরমাণু দ্বারা গঠিত, অর্থাৎ এটিরও পারমাণবিকতা হলো 8, কারণ এই অসমিয়াম 8টি পরমাণু দ্বারা গঠিত। একটু আগেই দেখো আমি আলোচনা করছিলাম যে এক পরমাণু বলতে কাদের বলা হচ্ছে? যাদের পারমাণবিকতা 1, অর্থাৎ একটি পরমাণু দ্বারা গঠিত। তার মধ্যে উদাহরণ কি বলেছিলাম? ধাতুগুলি, অর্থাৎ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার। অধাতুগুলি কি? কার্বন, বোরন, সিলিকন। আবার নিষ্ক্রিয় গ্যাসগুলিও এক পরমাণু। তো দেখো এই এক পরমাণুক বা পারমাণবিকতা যাদের 1, তাদের ক্ষেত্রে কি হচ্ছে? অণু আর পরমাণু দেখো একই হচ্ছে, সমান হচ্ছে। যেটি অণু সেটি তার পরমাণু। কিন্তু অন্যদিকে দেখো যৌগিক যে অণুগুলি ছিল তাদের ক্ষেত্রে কি আমরা এই পারমাণবিকতা শব্দটি ব্যবহার করতে পারবো? সেটি এসো আলোচনা করি। তো যৌগিক অণুগুলি কি ছিল? HCl, H2O, NH3, CH4 মিথেন, NH3 অ্যামোনিয়া, জল আর হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এইগুলি ক্ষেত্রে, অর্থাৎ এই যৌগিক অণুগুলির ক্ষেত্রে আমরা কি পারমাণবিকতা টার্মটি ইউজ করতে পারবো না। কারণ হচ্ছে এগুলো একই ধরনের পরমাণু দ্বারা তো গঠিত না। এগুলি দেখো ভিন্ন ভিন্ন পরমাণু দ্বারা গঠিত। HCl একটি হাইড্রোজেন, একটি ক্লোরিন। ও H2 এর ক্ষেত্রে দেখো অক্সিজেনের সাথে 2টি হাইড্রোজেন, NH3 ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেন, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে পরমাণুগুলি আলাদা। পরমাণু অণু সম্পর্কে তো আমরা জানলাম, এরপর আমাদের জানতে হবে পারমাণবিক ভর সম্পর্কে। এই পারমাণবিক ভরকেই আবার বলা যায় পারমাণবিক ওজনও। আরেকটি নাম আছে এটির, সেটি হলো পারমাণবিক গুরুত্ব। তো এরপর এসো আমরা জেনে নিই পারমাণবিক ভর, ওজন বা পারমাণবিক গুরুত্ব কী বা কাকে বলে। তো দেখো পারমাণবিক ভর অর্থাৎ পরমাণুর ওজনকে বা ভরকে, ওজন না বলে ভর বলাই ভালো, ভরকে কিন্তু আমরা একটা ধরো সাধারণ দাঁড়িপাল্লার সাহায্যে বাটখারা দিয়ে পরিমাপ করতে পারবো না। অর্থাৎ পরমাণু যে আছে খুবই তো ক্ষুদ্র, খুবই ছোট, তাই তার ভরকে সহজে কিন্তু ওই দাঁড়িপাল্লার সাহায্যে আমরা যেরকমভাবে ভর পরিমাপ করি ওই রকমভাবে কিন্তু ভর পরিমাপ করা যাবে না পরমাণুর, কারণ খুবই ক্ষুদ্র। একটি পেনের একটা বিন্দু যদি তৈরি করা হয় সেখানে কয়েক লক্ষ পরমাণু থাকবে। তাহলে কীভাবে আমরা পরমাণুর ভরকে নির্ণয় করব? পরমাণুর ভরকে নির্ণয় করার জন্য কোনো একটি পরমাণুর ভরকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নেব। তো এখানে আমরা প্রথমে হাইড্রোজেনের ভরকে স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি, অর্থাৎ 1 ধরে নিলাম। তার সাপেক্ষে অন্যান্য পরমাণুগুলির ভর নির্ণয় করব। অর্থাৎ এটি একটি আপেক্ষিক বিষয়, তাই এই ভরকে আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। তাহলে এখানে কাকে স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে? প্রমাণ হিসাবে কাকে ধরা হচ্ছে? হাইড্রোজেনের ভরকে। আর আমরা তো জানি হাইড্রোজেনের ভর হচ্ছে 1,
তা তার সাপেক্ষে যত গুণ ভারী হবে সেটিই হবে তার পারমাণবিক ভর। ধরো 5 কিলো মানে কি 1 কিলোর 5 গুণ, তাই 1টাকে যদি স্ট্যান্ডার্ড ধরে নিই তাহলে তার 5 গুণ করলেই পেয়ে যাব। তো এসো পারমাণবিক ভর কাকে বলে আমরা কি বলতে পারি, হাইড্রোজেন মানে পরমাণু সাপেক্ষে স্ট্যান্ডার্ড ধরে সেটিকে বলা হয় হাইড্রোজেন স্কেল। এই পারমাণবিক ভর নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় হাইড্রোজেন স্কেলের সাহায্যে নির্ণয় করা, কারণ হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। তাহলে পারমাণবিক ভর আমরা কি বলতে পারি, পারমাণবিক ভর সমান ওই মৌলটির একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন পরমাণুর একটি পরমাণুর ভর, অর্থাৎ হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। লবে আছে মৌলটির একটি পরমাণুর ভর, আর হরে আছে হাইড্রোজেন যে পরমাণু নেওয়া হয়েছে তার একটি পরমাণুর ভর, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর একটি পরমাণুর ভরের তুলনায় ওই মৌলটির যত গুণ ভারী সেটি হবে তার পারমাণবিক ভর। অর্থাৎ হাইড্রোজেনের সাপেক্ষে আমরা যদি পারমাণবিক ভর নির্ণয় করি তাকে বলা হবে হাইড্রোজেন স্কেল। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে হাইড্রোজেন স্কেল। তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে যখন ভরটা নির্ণয় করছি মৌলটির, তখনই তাকে বলা হচ্ছে পারমাণবিক ভর। তো এসো আমাদের উদাহরণের সাপেক্ষে দেখি। নাইট্রোজেনের ধর একটি পরমাণু নেওয়া হয়েছে এবং বলা হলো তোমাকে নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14। তাহলে হাইড্রোজেন স্কেলে এটির মানে কি? হাইড্রোজেন স্কেলেতে এটির মানে হলো হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় নাইট্রোজেন পরমাণুর একটি পরমাণু 14 গুণ ভারী, অর্থাৎ নাইট্রোজেনের একটি পরমাণু হাইড্রোজেনের একটি পরমাণুর তুলনায় 14 গুণ বেশি ভারী। এটি বোঝাচ্ছে হাইড্রোজেন স্কেলে নাইট্রোজেনের পারমাণবিক ভর। অন্য একটি উদাহরণ এসো দেখি। কার্বনের পারমাণবিক ভর হলো 12। তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে কি বলতে পারি না, কার্বনের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের 12 গুণ বেশি, তাই তো? তো এইভাবে আমরা হাইড্রোজেন স্কেলের সাহায্যে পারমাণবিক ভর বিভিন্ন মৌলের পরমাণুগুলির নির্ণয় করতে পারি। এটিকেই বলা হচ্ছে হাইড্রোজেন স্কেল। যখন হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড ধরে পারমাণবিক ভর অন্যান্য মৌলের নির্ণয় করা হচ্ছে তাকে বলা হচ্ছে হাইড্রোজেন স্কেল। তো আরও অন্যান্য স্কেল আছে। যখন আমরা কার্বনের যে আইসোটোপ আছে C12, C12, C13, C14, তাদের মধ্যে C12 আইসোটোপকে, কার্বনের যে আইসোটোপ C12 তাকে নেওয়া হচ্ছে। তো সেই C12 স্কেলের, অর্থাৎ C12কে যখন স্ট্যান্ডার্ড ধরে অন্যান্য মৌলের পরমাণুর পারমাণবিকতা নির্ণয় করা হয়, পারমাণবিক ভর নির্ণয় করা হয় তাকে বলা হচ্ছে C12 স্কেল। তো কীভাবে এখানে বলা হবে না, কার্বনের C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 তুলনায় ওই মৌলটি যত গুণ ভারী, অর্থাৎ কোনো মৌলের একটি পরমাণুর ভর C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী, তাকেই বলা হবে C12 স্কেলেতে পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভর C12 স্কেলেতে আমরা কি বলতে পারি? লবে থাকবে কি? লবে থাকবে কোনো মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হরে কি থাকবে, কার্বনের যে 12 আইসোটোপটা নেওয়া হয়েছে সেই কার্বনের C12 আইসোটোপের একটি পরমাণুর ভর ইন্টু 1/12 অংশ। তাহলে আমরা পুরোটা কি বলতে পারি না, কোনো মৌলের একটি পরমাণু কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী, তাকেই বলা হবে C12 স্কেলেতে পারমাণবিক ভর নির্ণয়ের সংজ্ঞা। ঠিক আছে, কোনো মৌলের একটি পরমাণুর ভর C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, একটি পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী। আরও একটি স্কেল আছে, সেটি হলো কি, অক্সিজেনকে যদি এখন স্ট্যান্ডার্ড ধরা হয় তাকে বলা হচ্ছে অক্সিজেন স্কেল। অক্সিজেনের আইসোটোপ কী আছে? O16, 17, 18। তার মধ্যে আমরা যদি O16 আইসোটোপটাকে নিই, অক্সিজেনের যে O16 আইসোটোপ আছে তাকে যদি প্রমাণ ধরি, তার সাপেক্ষে যে পারমাণবিক ভর নির্ণয় করব সেই স্কেলটিকে বলা হয় অক্সিজেন স্কেল। তাহলে এই অক্সিজেন স্কেলের সাপেক্ষে আমরা পারমাণবিক ভর কী বলতে পারি না, কোনো মৌলের একটি পরমাণুর ভর
O16 অর্থাৎ অক্সিজেন যে 16 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/16 তুলনায় যতগুণ ভারী। তাহলে পারমাণবিক ভর সমান আমরা কি লিখতে পারি? লবে কি লিখব? কোনো মৌলের একটি পরমাণুর ভর, কোনো মৌলের একটি পরমাণুর ভর একই রকমভাবে কার্বন স্কেলের মতোই লিখব, কোনো মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই নিচে কি লিখব? O16 আইসোটোপের, O16 আইসোটোপের অক্সিজেনের যে 16 আইসোটোপটি আছে সেই O16 আইসোটোপের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ইন্টু 1/16। তাহলে আমরা কি বলতে পারি এই স্কেলেতে? কোনো মৌলের একটি পরমাণুর ভর O16 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/16 তুলনায় যতগুণ ভারী তাকেই বলা হবে অক্সিজেন স্কেলে ওই পরমাণুর পারমাণবিক ভর। ঠিক আছে? তাহলে আমরা যদি নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক ভর আমরা জানি কত, বা পারমাণবিক গুরুত্ব যদি নির্ণয় করি, আমরা জানি 14। হ্যাঁ, 14। তাহলে এটির মানে কি? এটাকে যদি আমরা কার্বন 12 বা কার্বন স্কেলে যদি আমরা মাপি, এই হিসাবে যদি বলি, তাহলে কি বলতে পারি? নাইট্রোজেনের একটি পরমাণুর ভর C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 তুলনায় 14 গুণ ভারী বা 14 গুণ বেশি। আর যদি অক্সিজেন স্কেলের সাপেক্ষে বলি, তাহলে আমরা বলতে পারি নাইট্রোজেনের একটি পরমাণুর ভর O16 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/16 তুলনায় 14 গুণ বেশি ভারী। ঠিক আছে? তো এইভাবে আমরা কার্বন স্কেলের সাহায্যে বা অক্সিজেন স্কেলের সাহায্যে বা হাইড্রোজেন স্কেলের সাহায্যে অন্যান্য মৌলের পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। অন্য কারো সাপেক্ষে নির্ণয় করতে হচ্ছে, তাই বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে? অন্য কারো সাপেক্ষে যখন তুলনা করা হয়। তো পারমাণবিক ভর তো জানলাম, এরপর এসো আণবিক ভর বা আণবিক গুরুত্ব বা আণবিক ওজন কি? নিশ্চয়ই পারমাণবিক ওজন ছিল কি পরমাণু রিলেটেড, সেরকম আণবিক গুরুত্ব বা আণবিক ভর বা আণবিক ওজনটা কী হবে? অণু রিলেটেড। সেটিও হাইড্রোজেন স্কেলের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি, কার্বন স্কেলের সাহায্যেও নির্ণয় করতে পারি, আবার অক্সিজেন স্কেলের সাহায্যেও নির্ণয় করতে পারি। ওই একই রকমভাবেই আমরা এখানে এগুলি বলতে পারি যে কোনো মৌলের হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে যদি আমরা পারমাণবিক ভর নির্ণয় করি, তাহলে বলতে পারি কোনো মৌলের একটি অণুর ভর হাইড্রোজেন পরমাণুর একটি পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী বা যতগুণ বেশি ভারী। কার্বন স্কেলের সাপেক্ষে যদি বলি, তাহলে আমরা কি বলতে পারি? কোনো মৌলের একটি অণুর ভর C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 তুলনায় যতগুণ বেশি ভারী। আর যদি আমরা অক্সিজেন স্কেলের সাপেক্ষে বলি, তাহলে বলতে পারি কোনো একটি মৌলের অণুর একটি অণুর ভর O16 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/16 তুলনায় যতগুণ বেশি ভারী তাকে বলবো অক্সিজেন স্কেলেতে আণবিক ভর। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা আণবিক গুরুত্ব বা আণবিক ওজন বা আণবিক ভর সমান কি লিখতে পারি? উপরে কি লিখব? লবেতে কোনো মৌলের একটি অণুর ভর। আগেরটি ছিল কি? খেয়াল করবে, আগেরটি ছিল কোনো মৌলের একটি পরমাণুর ভর, এখন তো আণবিক ভর, তাই কোনো মৌলের একটি অণুর ভর ডিভাইডেড বাই, যদি হাইড্রোজেন স্কেলের সাহায্যে আমরা নির্ণয় করি, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর নিচে থাকবে, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, অর্থাৎ কোনো মৌলের একটি অণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় যতগুণ বেশি ভারী তাকেই বলা হবে হাইড্রোজেন স্কেলে ওই মৌলের আণবিক ভর বা আণবিক গুরুত্ব। হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে তো আমরা জানলাম। তারপরে এরপর আমরা কার্বন স্কেলের সাহায্যে জেনে নিই আণবিক ভরটা কি। তাহলে কোনো মৌলের একটি অণুর ভর ডিভাইডেড বাই C12 আইসোটোপের একটি পরমাণুর ভর ইন্টু 1/12, অর্থাৎ এটিকে আমরা যদি ভাষায় প্রকাশ করি কি বলতে পারি? না কোনো মৌলের একটি অণুর ভর C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ বেশি ভারী তাকেই বলবো কার্বন স্কেলেতে ওই মৌলের আণবিক ভর বা আণবিক গুরুত্ব বা আণবিক ওজন। তাহলে কার্বন স্কেলের সাহায্যেও তো আমরা জানতে পারলাম আণবিক ভর কি। পড়ে আছে কি? অক্সিজেন স্কেল। তাহলে অক্সিজেন স্কেলের সাপেক্ষে কী বলতে পারি?
না কোনো মৌলের একটি অণুর ভর নিচে হচ্ছে O16 এর একটি পরমাণু ভর ইন্টু 1/16। অর্থাৎ কী বলতে পারি, কোনো মৌলের একটি অণুর ভর O16 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/16 তুলনায় যত গুণ বেশি ভারী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর এসো আমরা জেনে নিই কোনো মৌলের আণবিক ভর। সেটি কি হবে? পারমাণবিক ভরের কোনো একটা মৌলের আণবিক ভরটি সেই মৌলটিরই পারমাণবিক ভরের তুলনায় বেশি হবে কি কম হবে? অবশ্যই আণবিক ভর পারমাণবিক ভরের তুলনায় বেশি হবে। কারণ আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিছু কিছু উদাহরণ ছাড়া যেগুলো এক পারমাণবিক ছিল সেগুলি ছাড়া দ্বিপরমাণু 2টি 3টি 4টি 8টি পরমাণু দ্বারা গঠিত অণুগুলি। তাহলে অণুর ভর আমরা বলতে পারি পরমাণুর ভরের তুলনায় বেশি হবে। এই যে চার্টটি তোমরা দেখতে পাচ্ছ, এটিকে কিন্তু তোমরা ভালো করে খাতায় লিখে নাও। লেখা হয়ে গেলে তারপরে এটিকে কিন্তু তোমরা প্র্যাকটিস করে করে মুখস্থ করবে। এটি আছে মৌলের পরমাণুগুলির পারমাণবিক ভর, যেগুলি সচরাচর কাজে লাগে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে। এগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আরও অন্যান্য মৌল আছে, কিন্তু তাদের মধ্যে আমি একটু ছোট করে এগুলোকে লিখেছি যেগুলো সচরাচর ইউজ হয়। তো দেখো এখানে কি আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, লিথিয়ামের দেখো 7, বেরিলিয়ামের 9, বোরনের দেখো 11, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, সোডিয়ামের দেখো 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়াম 27, সিলিকন 28, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন দেখো 35.5, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, আয়রন 56, 55.85 এরকম থাকে, তো 56 ধরে নেওয়া হয়েছে। কপারের সিইউ এর দেখো 63.5, জিঙ্কের 65.38 বা 39 পর্যন্ত থাকে, ওই 365.3 বলতে পারা যায়। হিলিয়াম, নিয়ন, আর্গন যেগুলো বলছিলাম নিষ্ক্রিয় গ্যাস, ওগুলো দেখো পারমাণবিক ভর হচ্ছে কি, হিলিয়াম হচ্ছে 4, নিয়ন 20, আর্গন 40। তো এগুলো আমি লিখে দিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে। তো এগুলিকে তোমরা খাতায় ভালো করে লিখে, লেখা হয়ে গেলে ভালো করে প্র্যাকটিস করে করে মুখস্থ করবে। তো এই দেখো আমি এখানে তোমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো সম্পর্কেও বলে দিয়েছি। এগুলি কিন্তু এক পরমাণুক, এগুলোর দেখো একটি পরমাণু দিয়ে গঠিত, তাই এদের অণুও যা পরমাণুও তাই, এগুলি এক পরমাণুক। এগুলিকে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন। তো দেখো এক পরমাণুক কী কী আছে যাদের একটি করে পরমাণু থাকে? বোরন, কার্বন, তারপর ধাতুগুলি দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর অধাতুর মধ্যে দেখো সিলিকন, কার্বনটাও একটা অধাতু, বোরনটাও অধাতু ছিল, আর ধাতুর মধ্যে দেখো পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক এগুলি আছে, আর নিষ্ক্রিয় গ্যাসগুলিও আছে এক্ষেত্রে। এগুলি সবই এক পরমাণুক, বাকিগুলি কিন্তু না। তো আমি এখান থেকে এক পরমাণুক যেগুলো আছে, এক পরমাণুক, অধাতু, ধাতু আর নিষ্ক্রিয় গ্যাস, সেগুলি দাগ দিয়ে দিলাম। তো এসো এরপর আমরা মনে রাখার সুবিধার জন্য একটি সহজ উপায় বলে দিই কীভাবে মনে রাখবে। তো যাদের জোড় সংখ্যায় পরমাণু সংখ্যাগুলি বিদ্যমান, যাদের পরমাণু ক্রমাঙ্কগুলি বা পারমাণবিক সংখ্যাগুলি জোড় সংখ্যায় বিদ্যমান, যেমন ধরো কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত? 6, অক্সিজেনের দেখো 8, সালফারের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, কার্বনের 6, অক্সিজেনের 8, সালফারের হচ্ছে 16। আবার ম্যাগনেসিয়ামের 12। তো এদের ক্ষেত্রে দেখো পারমাণবিক ভরগুলো খেয়াল করে দেখো, কার্বনের ক্ষেত্রে হচ্ছে 12, তার 612, অক্সিজেনের ক্ষেত্রে 816, সালফারের ক্ষেত্রে 1632, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 1224, আর ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো 20 আর 40। খেয়াল করে দেখো পরমাণু ক্রমাঙ্কর সাথে পারমাণবিক ভরগুলো দেখো দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো এখানে এটি মনে রাখবে। হিলিয়ামের ক্ষেত্রেও দেখো 24। তো এক্ষেত্রে কি মনে রাখবে, যদি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা জোড় সংখ্যাই থাকে তাহলে তার ডবল করে দাও, 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই তাদের পারমাণবিক ভর তোমরা পেয়ে যাবে। অর্থাৎ যদি জোড় সংখ্যা হয় পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যাটি, তাকে 2 দিয়ে গুণ করলে অর্থাৎ ডবল করে দিলেই সেই মৌলগুলির ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর পেয়ে যাব। তবে এটি এগুলির ক্ষেত্রেই প্রযোজ্য, সব ক্ষেত্রে হবে না, কিছু ব্যতিক্রমও থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি কি, পরমাণু ক্রমাঙ্ককে যদি 2 দ্বারা গুণ করি
জোড় সংখ্যায় যে পরমাণু ক্রমাঙ্কগুলি বিদ্যমান তাহলে আমরা তাদের পারমাণবিক ভর পেয়ে যাব। এটি মনে রাখা সহজ উপায়। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যাকে কী হতে হবে, জোড় সংখ্যা হতে হবে। যেমন 6, 8, 16 আছে, 12 আছে, 20 আছে, 2 আছে। ঠিক আছে, তো তাদেরকে ডবল করে দিলেই পারমাণবিক ভর পেয়ে যাবে। তাহলে এসো, যাদের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বিজোড় সংখ্যা, যেমন দেখো লিথিয়াম 3, তাদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে পারমাণবিক ভর হচ্ছে 7 লিথিয়ামের ক্ষেত্রে, পরমাণু ক্রমাঙ্ক 3 কিন্তু পারমাণবিক ভর হলো 7। বোরনের ক্ষেত্রে দেখো 5 আর 11, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 5 আর পারমাণবিক ভর হলো 11। তারপরে উদাহরণ দেখো ফ্লোরিন এর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক হলো 9 আর পারমাণবিক ভর হলো 19। আরও কিছু উদাহরণ দেখা যাক। তো সোডিয়াম খুবই ভালো করে মনে রাখবে, সোডিয়াম 11 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, 23 হচ্ছে পারমাণবিক ভর। আবার অন্যদিকে আমরা যদি উদাহরণ নিই, আরেকটি ধাতু অ্যালুমিনিয়াম, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 13 কিন্তু পারমাণবিক ভর হলো 27। ফসফরাসের ক্ষেত্রে অধাতু একটি 15, পরমাণু ক্রমাঙ্ক 31 হচ্ছে এর পারমাণবিক ভর। আর একটি ধাতু পটাশিয়াম 19, 39। তো এইগুলির ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে বিজোড় সংখ্যা, তার ডবল করলে কিন্তু আসছে না। এক্ষেত্রে কী হবে, যদি বিজোড় সংখ্যায় পরমাণু ক্রমাঙ্ক থাকে তাহলে ডবলের সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 2 দিয়ে গুণ করে পরমাণু ক্রমাঙ্ককে তার সাথে 1 যোগ করলে আমরা পাবো। তাহলে দেখো লিথিয়ামের ক্ষেত্রে 3 × 2 ডবল করে দিলাম, ডবল করে তার সাথে 1 যোগ করলাম, দেখো 7 পেলাম। বোরনের ক্ষেত্রে দেখো 5 × 2 + 1 ডবল করে 1 যোগ। যদি বিজোড় সংখ্যায় থাকে পরমাণু ক্রমাঙ্কটা তাহলে নিয়মটা হচ্ছে কি, তাকে পরমাণু ক্রমাঙ্ককে ডবল করে তার সাথে 1 যোগ। সোডিয়ামের ক্ষেত্রে দেখো 11-এর ডবল কত, 22 + 1 23, মিলে গেছে পারমাণবিক ভর। আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো 13 × 2 + 1, তারও দ্বিগুণ হচ্ছে 26 + 1 27। তো এইভাবে বাকিগুলোরও তোমরা বুঝতে পারবে। ফসফরাসের ক্ষেত্রে দেখো 15 × 30 + 1, পটাশিয়ামের ক্ষেত্রে দেখো 19 × 38 + 1। তো এইগুলির ক্ষেত্রে আবার ব্যতিক্রম কিছু কিছু থাকবে। তো এখানে নিয়মটি হলো কি, এগুলি মনে রাখবে, এইগুলির ক্ষেত্রে বিজোড় সংখ্যায় যদি পরমাণু ক্রমাঙ্ক থাকে তার ডবল করে 1 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে নিয়মটি হলো কি, যদি পরমাণু ক্রমাঙ্কটি বিজোড় সংখ্যায় থাকে তাহলে কি করতে হবে, ওই পরমাণু ক্রমাঙ্কের সাথে 2 গুণ করে বা ডবল করে তার সাথে 1 যোগ, পরমাণু ক্রমাঙ্ক ডবল ধরে তার সাথে 1 যোগ করব, তাহলে আমরা ওই বিজোড় সংখ্যা বিশিষ্ট পরমাণু ক্রমাঙ্কের মৌলগুলির ক্ষেত্রে পারমাণবিক ভর পেয়ে যাব। তো এই বললাম যে কিছু কিছু ব্যতিক্রমও থাকবে জোড় সংখ্যা বিজোড় সংখ্যার ক্ষেত্রে। যে যে উদাহরণগুলি আমি দিলাম ওগুলির ক্ষেত্রেই এগুলি প্রযোজ্য খাটে আর কি, বাকিগুলো কিছু ব্যতিক্রম আছে, এগুলি মনে রাখতে হবে। যেমন ধরো নাইট্রোজেন 7, 14, 7 পরমাণু ক্রমাঙ্ক, 14 হচ্ছে পারমাণবিক ভর। তো 7 বিজোড় সংখ্যা, তাহলে কী হতো, 14 + 1 মানে 15 হওয়া উচিত ছিল, তো এখানে 7, 14। ক্লোরিন দেখো 17 বিজোড় সংখ্যায় আছে, তাহলে 17, 14, 35 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কী হবে 35.5। এগুলিকে ব্যতিক্রম হিসেবে ধরা হচ্ছে। বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো 4, 4 × 8 হওয়ার কথা ছিল জোড় সংখ্যায় যেহেতু, কিন্তু হলো 9। তো এগুলির ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। তো বাকিগুলির ক্ষেত্রে যেগুলি বললাম জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা দিয়ে করলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আর ব্যতিক্রমগুলোকেও একটু মনে রাখবে, তাহলেই তোমরা পারমাণবিক ভরগুলি পেয়ে যাবে। এই পর্যন্ত আমরা যা পড়ে এলাম বা যে কারণের জন্য পড়ে এলাম সেটি খুবই ইম্পর্টেন্ট, এবং সেই জায়গাটিতে আমি আসছি, আণবিক ওজন নির্ণয় কীভাবে করব। এটি খুবই ইম্পর্টেন্ট, এই জন্যই আমরা আগের ওইগুলি পড়ে এলাম। কীভাবে আণবিক ওজন নির্ণয় করব, যেমন ধরো H2O অর্থাৎ জলের আণবিক ওজন কীভাবে নির্ণয় করব, সেরকম উদাহরণ আছে NH3 অর্থাৎ অ্যামোনিয়া, তার আণবিক ওজন নির্ণয় করব। HCl হাইড্রোজেন ক্লোরাইড, তার আণবিক ওজন নির্ণয় করব। আর HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড, সেটিরও আমরা আণবিক ওজন নির্ণয় করব। কীভাবে করব এসো দেখে নিই। এখানে যে যে পরমাণুগুলি বিদ্যমান তাদের পারমাণবিক ভরগুলি যুক্ত করে দিলেই আমরা পারমাণবিক ভরগুলিকে যদি যুক্ত করি তাহলে আণবিক ওজন পেয়ে যাব। তাহলে এখানে দেখো H2O-তে 2টি হাইড্রোজেন পরমাণু আছে, আর এক একটি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হলো 1 করে, তাই 2 × 1 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16। তাহলে আমরা কি পাচ্ছি, হাইড্রোজেনের 2টি পরমাণু আর একটি অক্সিজেন পরমাণুর জন্য পাচ্ছি 18, 2 ×
1 + 16 = 18। NH3 ক্ষেত্রে দেখো তাহলে কী হচ্ছে, একটি নাইট্রোজেন পরমাণু আছে, আর আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14, 3টি হাইড্রোজেন পরমাণু আছে, তাই 3 × 1, কারণ এক একটি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে কত, 1, 3 × 1, তাহলে কী পাচ্ছি NH3-র জন্য 17। তাহলে দেখো তোমরা নিজে বুঝতে পারবে, যদি ওই পারমাণবিক ভরগুলি মনে থাকে। HCl-এর ক্ষেত্রে কী পাবো, হাইড্রোজেনের জন্য একটি হাইড্রোজেন আছে, তার জন্য 1, আর ক্লোরিনের পারমাণবিক ভর কত, 35.5। তাহলে এক্ষেত্রে আমরা আণবিক ভর পাচ্ছি 36.5। তাহলে এবার তোমরা বলো HNO3 কী হবে আণবিক ভর, একটি হাইড্রোজেন আছে, একটি নাইট্রোজেন আছে, আর 3টি অক্সিজেন আছে। তাহলে একটি হাইড্রোজেনের জন্য হচ্ছে 1 প্লাস, একটি নাইট্রোজেনের জন্য হলো 14 প্লাস, 3টি অক্সিজেন আছে, আর অক্সিজেনের পারমাণবিক ভর কত, এক একটি অক্সিজেনের 16, তা 3 × 16, তাই তো 3 × 16। তা টোটাল করলে আমরা কি পাচ্ছি, 1 + 14 প্লাস 3 × 16 মানে 48, 3 × 16 মানে 48, তার সাথে যদি 14 আর 1 অ্যাড করি তাহলে পাচ্ছি 63। তো এইভাবে অণুগুলির মধ্যে যেসব পরমাণুগুলি আছে সেই পরমাণুর পারমাণবিক ওজনগুলি আমরা যদি যুক্ত করে দিই তাহলে আণবিক ওজন পাবো। তাহলে অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখি আরও কিছু উদাহরণ দিয়ে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হবে। H2SO4, এখানে দেখো 2টি হাইড্রোজেন আছে, একটি সালফার আছে, আর 4টি অক্সিজেন আছে। তাহলে 2 × 1 হাইড্রোজেনের জন্য হয়ে গেল, সালফার একটি, মানে সালফারের হচ্ছে 32 পারমাণবিক ভর, আর 4টি অক্সিজেনের জন্য তাহলে 4 × 16, এক একটি অক্সিজেনের 16 করে পারমাণবিক ভর, তো 4 × 16। তাহলে আমরা কী পাচ্ছি, 2 + 32 + 4 × 16 মানে 64। এটি যদি আমরা যুক্ত করি তাহলে টোটাল ভ্যালুটি দাঁড়ায় 98। দেখো 2 + 32 + 64 সমান হচ্ছে 98। তাহলে H2SO4 আণবিক ভর কী পেলাম, 98। এইভাবে পরমাণুর পারমাণবিক ভরগুলো যুক্ত করে করে আমরা আণবিক ভরটি পাচ্ছি। মিথেন CH4, কার্বনের হচ্ছে 12 প্লাস 4টি হাইড্রোজেন জন্য 4 হলো 16, মিথেনের আণবিক ভর হলো 16। তো এইভাবে আমরা আণবিক ভর কিন্তু ক্যালকুলেট করতে পারি প্রত্যেকটি পরমাণুর পারমাণবিক ভরগুলি যুক্ত করে করে। তো এসো আরও কিছু উদাহরণ করা যাক। তো ইউরিয়া তোমরা জানো চাষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো সেই ইউরিয়ার সংকেত হলো কি, CONH2 CONH2 বা অনেক ক্ষেত্রে আবার NH2CONH2 হিসেবেও লেখা যায়, বা একসাথে CONH2। তাহলে এক্ষেত্রে যদি আমরা আণবিক ওজন বের করি তাহলে একটি কার্বন আছে, তার জন্য পাচ্ছি 12, একটি অক্সিজেন আছে, তার জন্য পাবো কি 16, NH2। তাহলে দেখো নাইট্রোজেনের পরমাণু কটি আছে, 2টি, NH2। তাহলে N-এর 2টি আছে পরমাণু, 2 × 14, কারণ নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14 করে, তাহলে 2 × 14। হাইড্রোজেন দেখো কতগুলি পরমাণু আছে, 2 × 2 মানে 4, তাহলে এক একটি হাইড্রোজেনের জন্য হচ্ছে 1 করে পারমাণবিক ভর, তাহলে 4 × 1। এক্ষেত্রে ভালো করে খেয়াল করো, তাহলে টোটালটা কী পাচ্ছি, 12 + 16 + 28 + 4। তাহলে এটিকে যদি আমরা যুক্ত করি ভ্যালুগুলিকে তাহলে পাই 60। দেখো ভ্যালুগুলিকে যুক্ত করলে তার মানে ইউরিয়ার আণবিক ওজন বা আণবিক গুরুত্ব পেলাম 60। তো তোমাদের আমি একটি হোম টাস্ক দিচ্ছি বা হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে তোমরা এটির আণবিক ভর নির্ণয় করবে। তোমরা শিখে গেছো কীভাবে আণবিক ভর নির্ণয় করতে হয়, তো আমি একটি উদাহরণ দিচ্ছি যেটি তোমরা বাড়িতে করবে, দেখবে কত হয়। C6H12O6, এটির আণবিক গুরুত্ব বা আণবিক ভর তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এটি গ্লুকোজ C6H12O6, তো এর আণবিক ভর তোমরা বাড়িতে বের করে দেখবে কত হয়। তো আজ মোলের ধারণার প্রথম ক্লাসটি সম্পন্ন হলো।